দায়িত্ব দায়িত্বে থাকা অবস্থায় এবং তিনি তখন শিক্ষামন্ত্রী, তখন এই বিষয়টা উল্লেখ করেছিলাম। তো সেই সুবাদে পরবর্তীতে যখন একটি সামাজিক অনুষ্ঠানে তার সঙ্গে দেখা হয়, তিনি আমাকে বলেছিলেন, ভাই আপনি তো কোনো কিছু রাগঢাক করেন না, খোলামেলা বলে দেন জনসমক্ষে, আমাদের তো লোকজন নিয়ে চলাফেরা করতে হয়। ধারণা যারা তার সমব্যথী সমমনস্ক, তাদেরও ডেফিনেটলি সায় আছে, তা না হলে বিষয়টা এতদূর পর্যন্ত গড়াতো না। মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা অবস্থায় 4 দিনের মাথায় হোঁচট খেয়েছেন। উনি বিভাজন রেখা টানতে ভুলে গিয়েছিলেন যে তিনি এখন আর নির্বাচন কমিশনার নন। ওই ঢঙ্গে কথা বলতে গিয়ে কিন্তু তার বিপত্তি ঘটেছে। আপনার এখানে আকমা মোজাম্মেল সাহেব, তার বাড়ি, তার বসতভিটা কিংবা তার প্রপার্টি, সেখানে হামলার ঘটনা ঘটেছে। এই ভদ্রলোককে আমি দীর্ঘদিন ধরে চিনি। তিনি তৃণমূল পর্যায়ের একজন নেতা। শেখ হাসিনা এক ধরনের বদান্যতায় আমি বলবো, তিনি যেখানে হয়তো খুব বেশি হলে আশা করেছেন উপমন্ত্রী হবেন, সেখানে একেবারে পূর্ণমন্ত্রী বানিয়ে এবং তাকে দীর্ঘদিন ধরে দায়িত্বে রেখে এবং ক্যাবিনেটের সিনিয়র মোস্ট মন্ত্রী হিসেবে পাশে বসিয়ে তিনি যে এমফেসিসটা প্রদান করেছেন, এটা ব্যক্তি আকমা মোজাম্মেলকে নয়, মুক্তিযুদ্ধ বিষয়টিকে, যেহেতু এই বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি নিয়োজিত ছিলেন। তিনি আমাকে তদবির করবার জন্য 3 বার টেলিফোন করেছিলেন চাকরির জন্য, এবং আমার যখন আমি দায়িত্বে ছিলাম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে, আমি তাকে সবিনয়ে প্রত্যাখ্যান করেছি, বলেছি যে যে কোনো ধরনের মৌখিক এবং লিখিত তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে, সুতরাং আপনি আমাকে বিব্রত করছেন, এরকম অনুরোধ করে পরিচিতির সুযোগ নিয়ে। এবং তিনি পরে জানালেন যে তার এলাকার নন, আমাদের কুমিল্লা অঞ্চলের একজন ক্যান্ডিডেটের জন্য তিনি তদবির করছেন। তখন আমি বললাম যে আপনার তো আসলে কনস্টিটিউশনাল লিয়াজন বলে যে বিষয়টা আছে, অব্লিগেশন আছে, তার মধ্যেও তো এটা পড়ে না, সুতরাং সেই হিসেবে তো আপনার আরো তদবির না করাটাই ভালো। তো ভদ্রলোক এই তদবিরের কথাটি আমি যখন দীপুমনির বিরুদ্ধে প্রেস কনফারেন্স করেছিলাম দায়িত্বে থাকা অবস্থায় এবং তিনি তখন শিক্ষামন্ত্রী, তখন এই বিষয়টা উল্লেখ করেছিলাম। তো সেই সুবাদে পরবর্তীতে যখন একটি সামাজিক অনুষ্ঠানে তার সঙ্গে দেখা হয়, তিনি আমাকে বলেছিলেন, ভাই আপনি তো কোনো কিছু রাগঢাক করেন না, খোলামেলা বলে দেন জনসমক্ষে, আমাদের তো লোকজন নিয়ে চলাফেরা করতে হয়। তো এখন এই যে চলাফেরা করতে হয়, তার মানে তিনি কেয়ার করেন, এবং কেয়ার করেন বলেই এলাকার লোকজন, যেহেতু তৃণমূল পর্যায়ে থেকে রাজনীতি করে উঠে আসা মানুষ, তাকে ওন করে। এক, দ্বিতীয়ত আপনার এখানে জাহাঙ্গীর বলে একজন ক্যারেক্টার আছেন, যিনি আপনার 2 লাইনে সংগ্রামে রত। শেখ হাসিনার আপনার রোশানলে তিনি করেছিলেন, সেই জন্য তিনি দায়িত্বচ্যুত হন। পরে তারই ইমেজে, তারই যে ক্লাউড, সেটির ফলে আপনার তার মা, যিনি স্বল্প শিক্ষিত মানুষ ছিলেন, তিনি আপনার বিপুল ভোটে জয়লাভ করেছিলেন। তো এই যে একটা পপুলার সাপোর্ট বেস, এবং একটা সময়ে গাজীপুরকে আওয়ামী লীগের দুর্গ বলা হতো, এইসব লিগেসি কিন্তু এখানে কাজ করেছে। ফলে আপনি একই কায়দায় সর্বত্র একই রকম ফল পাবেন, একই রকম ভাবে লোকজন গুটিয়ে যাবে, এটা প্রত্যাশা করা ঠিক নয়। এবং এখানে তাই ঘটেছে, 3 জন গুরুতর আহত হয়েছিলেন, 15 জন আহত হয়েছিলেন, এবং তার মধ্যে যে 3 জন গুরুতর আশঙ্কাজনক অবস্থায় ছিলেন, তার মধ্যে একজন ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন। এবং তার এই যে আত্মত্যাগ কিংবা দেহত্যাগ, সেটাকেই আপনার হাসনাত এইভাবে ব্যাখ্যা করবার চেষ্টা করেছেন, এবং এটাকে প্রিটেক্সট হিসেবে ব্যবহার করে এই শাহাদাত বরণের ঘটনাটিকে তিনি বড়সড় একটা রাজনৈতিক ইস্যুতে রূপান্তরিত করবার হাতিয়ার হিসেবে হয়তো কাজে লাগানোর চেষ্টা করছেন। এখন আমার ধারণা
যারা তার সমব্যথী সমমনস্ক তাদেরও ডেফিনেটলি সায় আছে, তা না হলে বিষয়টা এতদূর পর্যন্ত গড়াতো না। আপনার একটি রাজনৈতিক দল, তাকে ঘিরে যারা মিত্র, তারা যদি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না পান বা নির্বাচনে অংশগ্রহণ না করেন বা বর্জন করেন কিংবা প্রতিহত করবার চেষ্টা করেন, তাহলে পরিস্থিতিটা যা দাঁড়ায় এবং যেই রকম নেতিবাচক বিশেষণ অর্জন করে তার প্রকৃষ্ট উদাহরণ 2014, 18 এবং 2024-এর এই তিনটি নির্বাচন। এবং খেয়াল করে দেখেন, প্রায় 60-62টার মতো নিবন্ধিত অনিবন্ধিত রাজনৈতিক দল তারা 2014 নির্বাচনে অংশ নেননি, 2024-এর নির্বাচনে অংশ নেন। এবং এই যে নির্বাচন ট্রয়, তা গুণগত মানে উতরে যায়নি, এক। দ্বিতীয়ত, আপনার জেন্ডেম প্রিন্সিপাল অনুসারে ত্রুটিযুক্ত নির্বাচন। তৃতীয়ত, আপনার নির্বাচনগুলো যেহেতু পার্টিসিপেটিভ নয় বা হয়নি, সেই কারণে আপনার বড় প্রশ্নবোধক চিহ্নের মুখে পড়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টিতে, আমাদের অভ্যন্তরীণ জনগোষ্ঠী যারা নাগরিক তাদের দৃষ্টিতে, রাজনৈতিক দলগুলোর দৃষ্টিতে। একই রকমের, মানে একই মুদ্রার ওপিঠ আমাদের যদি দেখতে হয় এতগুলো তাজা প্রাণের বিনিময়ে, তাহলে এই দুঃখ আমরা রাখবো কোথায়? আন্তর্জাতিক সম্প্রদায় কিন্তু বলতে ছাড়বে না। আপনি ডোমেস্টিক যে এনভায়রনমেন্ট, এখানে আপনি এই বিষয়ে কথা বলতে গেলে প্রাথমিকভাবে যেটা আমরা লক্ষ্য করেছি, হারে রে 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 বলে আপনার বিশেষ ভাবে অ্যাক্টিভেটেড লোকজন তেরে এসেছে। এবং আমি বদিউল আলম মজুমদার মহোদয়কেও পর্যন্ত দেখেছি বিব্রত হতে। খেয়াল করেন, তিনি নির্বাচন সংস্কার কমিশনের চেয়ার, তাকে বিব্রত হতে হয়েছে। রংপুরে তিনি একটা বক্তব্য রেখে পরে বেকায়দায় পড়েছেন। আপনার আমাদের মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা অবস্থায় 4 দিনের মাথায় হোঁচট খেয়েছেন। উনি বিভাজন রেখা টানতে ভুলে গিয়েছিলেন যে তিনি এখন আর নির্বাচন কমিশনার নন। ওই ঢঙ্গে কথা বলতে গিয়ে কিন্তু তার বিপত্তি ঘটেছে। এখন এই আপনার শোতে এই কথা বলে খোলামেলা ঝেড়ে কেসে আমি যেই ঢঙ্গে কথা বললে আপনার নানান তকমা আপনার বা নামাঙ্কিত গোষ্ঠী যদি আমার শিরচ্ছেদ দাবি করে বসেন, তাহলে আপনি তো দূর লন্ডনে বসবাস করছেন, একবার মামলার সম্মুখীন আমরা হয়েছি। কিন্তু শিরচ্ছেদের যে ব্যাপার, সেটি তো ফেস করতে হবে আমাদের এখানে সবারই, কারণ বাকি দুজন যদি চুপচাপ থাকেন, তাদের মৌন সম্মতি আছে এমনটাই ধরে নেওয়া হবে। তো সেই জন্য আপনার শুনতে পাচ্ছেন আপনার এখনো সেই পরিবেশ বিদ্যমান নেই যেখানে বাক স্বাধীনতা যথার্থ অর্থে আছে বলে আপনি দাবি করতে পারেন। কারণ তাহলে কিন্তু ওই যে বিশেষ ধরনের জনতা তেরে আসবে, এই অবস্থাটা কেন থাকবে? এক। আর তৌহিদ এবং রিসালতের চর্চা যারা করেন, তাদের তো কোনো অবস্থায়, ইফ দে মিন বিজনেস, তারা কোনো অবস্থায় কাজ করতে পারেন না। সেই বিষয়টাই বোধহয় আমাদের মাননীয় আপনার দপ্তরবিহীন উপদেষ্টা ইঙ্গিত করেছেন। আর ইজ এ ভেরি ডাইনামিক ম্যান, মানে কিছুদিন পর পরই নানান রকমের স্ট্যাটাস হাজির করছেন, এমনকি দ্রুততম সময় 2 ঘন্টার মধ্যে তিনি স্ট্যাটাস পরিবর্তন করছেন বা নামিয়ে ফেলছেন। এই ডাইনামিজম আমার বাংলাদেশে আজ পর্যন্ত কোন মন্ত্রকের ক্ষেত্রে আমি দেখিনি। ধন্যবাদ।